হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং সকলকে। জিকেজিএস এর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের আজ 65 নম্বর পর্ব। আজ আমরা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি, তো অবশ্যই ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে। সমস্ত চাকরির প্রস্তুতির সেরা অনলাইন প্রতিষ্ঠান দ্য ওয়ে অফ সলিউশন। অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশনের সমস্ত ক্লাসগুলো ফলো করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং চ্যানেলটিকে আমাদের যে দ্য ওয়ে অফ সলিউশন মেন চ্যানেল আছে সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সমস্ত ক্লাস তোমরা ফ্রি লাইভ এখানে পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিফ মিনিস্টার কে? চিফ মিনিস্টার মিন হচ্ছে মুখ্যমন্ত্রী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পদে কে ছিলেন? অ্যান্সার হচ্ছে সুচেতা কৃপালনি। ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ইনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুচেতা কৃপালনি। তাহলে কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিল? উত্তরপ্রদেশে। চলে, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে প্রতিভা দেব সিং পাতিল বা প্রতিভা পাতিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার সঙ্গে ইন্দিরা গান্ধীর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লিখে নাও, সেটা হচ্ছে তিনি ছিলেন ভারতের ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী। ভারতের প্রথম অর্থমন্ত্রী মহিলাদের মধ্য থেকে, প্লাস তিনি কিন্তু প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক ছিলেন। তো প্রথম মহিলা হিসাবে যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনিও কিন্তু ইন্দিরা গান্ধী, যিনি আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের, তিনি রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ভারতের প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবি। 2024 সালে এনাকে দেয়া হয়েছিল পদ্মভূষণ পুরস্কার। 2024 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন ফাতিমা বিবি। লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। লোকসভার প্রথম মহিলা স্পিকার। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু, এটা খুবই ইম্পর্টেন্ট, লিখে ফেলো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রথম মহিলাদের তালিকা দেওয়া হলো, সকলে এটা জেনে রাখবে। এছাড়া পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? উপহ্রদ আমরা কাকে বলি? যার 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিকে জলভাগ থাকে, সেটাকে আমরা বলে থাকি উপহ্রদ। তো উপহ্রদ, এরকম উপহ্রদের মধ্যে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের সবথেকে বড় উপহ্রদ কোনটি ডিয়ার স্টুডেন্টস? অ্যান্সার হচ্ছে এখানে চিল্কা হ্রদ, ভারতের সবথেকে বড় উপহ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত আছে? ওড়িশাতে এটা অবস্থিত, ওড়িশাতে অবস্থিত আছে। আচ্ছা, এছাড়া উলার হ্রদ, ডাল হ্রদ, সম্বর হ্রদ, বিভিন্ন হ্রদ আছে। মনে রাখবে ডাল হ্রদ এটা অবস্থিত আছে শ্রীনগর শহরে। শ্রীনগর জম্মু ও কাশ্মীরের একটা খুবই সুন্দর শহর, সেখানে ডাল হ্রদটা শ্রীনগরের সৌন্দর্য আরও কিন্তু বৃদ্ধি ঘটিয়েছে। তো ডাল হ্রদ শ্রীনগরে আছে। উলার হ্রদ কোথায়? উলার হ্রদও জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে। জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে। সম্বর হ্রদ অবস্থিত আছে রাজস্থানে। ওকে, এরপরে দেখো, মোহাম্মদ মইজু কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বে আছেন?
মোহাম্মদ মুইজু ইনি একটি দেশে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, দেশটি কোনটি? এনিবডি? মোহাম্মদ মুইজু ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। মালদ্বীপের তিনি রাষ্ট্রপতি। আচ্ছা, মালদ্বীপ সম্পর্কে কয়েকটা জিনিস বলা যাক। মালদ্বীপ কোথায় অবস্থিত? এটা অবস্থিত আছে ভারত মহাসাগরে। খুবই ইম্পর্ট্যান্ট, এটা থেকে প্রশ্ন থাকতে পারে। মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী কি? মালে। এবং মালদ্বীপের মুদ্রা কি? মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুফিয়া। রুফিয়া, এটা হচ্ছে মালদ্বীপের মুদ্রা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপতির মধ্যে যদি আমরা বলি, পাকিস্তানের রাষ্ট্রপতি পদে কে আছেন বর্তমানে? অ্যান্সার হচ্ছে পাকিস্তানের বর্তমান যিনি রাষ্ট্রপতি পদে আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আসিফ আলী। পাকিস্তানের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আসিফ আলী। ওকে, আর বাংলাদেশের রাষ্ট্রপতিটা একটু জেনে রাখো, সেটা হচ্ছে শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। চলো এর পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের সবথেকে লংগেস্ট উপনদী, উপনদীকে আমরা ট্রিবিউটারি বলে থাকি, তাই না? ট্রিবিউটারি। তো ভারতের দীর্ঘতম ট্রিবিউটারি কোনটি? অ্যান্সার হচ্ছে যমুনা। উপনদী মানে যে নদীটা মূল নদীর সঙ্গে এসে মিলিত হয় সেই নদীটাকে আমরা বলে থাকি উপনদী। তো যমুনা হচ্ছে একটা ট্রিবিউটারি বা উপনদী, গঙ্গার একটা ডান তীরের উপনদী। এটা গঙ্গার ডান তীরের উপনদী হিসাবে পরিচিত। এছাড়া এটা একটু জেনে রাখো, যমুনার উৎস কোথায়? যমুনার উৎস হচ্ছে যমুনেত্রী হিমাবহ থেকে। যমুনেত্রী হিমাবহ থেকে এটা উৎস লাভ করেছে, যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ওকে, এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। যমুনেত্রী হিমাবহ থেকে এটা উৎস লাভ করে, এটার যদি আমরা দৈর্ঘ্য দেখি, যমুনার দৈর্ঘ্য কতটা? 1376 কিমি পথ অতিক্রম করেছে। 1376 কিমি পথ অতিক্রম করে অবশেষে প্রয়াগরাজ, যেটা পূর্বে এলাহাবাদ নামেও পরিচিত ছিল উত্তরপ্রদেশের, সেই প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হয়। ওকে, গুড। চলো, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন, কোন যুগে বা কোন যুগ থেকে চাষ করতে শুরু করে মানুষ, বা মানুষ কোন যুগ থেকে চাষাবাদ করতে শুরু করেছিল? মানুষ চাষাবাদ শুরু করেছে মধ্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগে সাধারণত প্রথমে মহিলারা চাষ শুরু করে। প্রথম কারা চাষ শুরু করে? মহিলারা চাষ শুরু করেছিল প্রথমে। এবং প্রথমেই মধ্যপ্রস্তর যুগ বা প্রথমে কিসের চাষ হতো জানো? কিসের চাষ হতো? প্রথমে চাষ হতো বার্লি, জব, ঠিক আছে, ইত্যাদি ফসলের চাষ হতো। জব, বার্লি ইত্যাদি চাষ হতো প্রথমে। এরপরে দেখো, নিচের
কোন রাজ্যে সবচেয়ে বেশি রেলওয়ে স্টেশন আছে? কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাই? ভারতে ৭,১০০-এরও বেশি বা প্রায় ৭,০০০-এরও বেশি কিন্তু রেলওয়ে স্টেশন আছে। তার মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি রেলওয়ে স্টেশন অবস্থিত, উত্তরপ্রদেশ রাজ্যে। যেহেতু উত্তরপ্রদেশ কিন্তু ভারতের সব থেকে জনবহুল স্টেট, মানে সব থেকে বেশি জনগণ বসবাস করে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ২০০০ সালে একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র কোন সালে একটি গণতান্ত্রিক সংবিধান নিজেদের জন্য অ্যাডপ্ট করেছিল? ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গ্রহণ করা হয় ১৭৮৭ সালে, ১৭৮৭। এবং মনে রাখবে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংবিধান বিশ্বের প্রাচীনতম সংবিধান, বিশ্বের প্রাচীনতম সংবিধান হিসাবে পরিচিত, সব থেকে পুরনো সংবিধান। আর ভারতের সংবিধান হচ্ছে বৃহত্তম। ভারতের সংবিধান বৃহত্তম লিখিত সংবিধান, রিটেন সংবিধানের মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট, নিম্নের কোনটি কোষের পাওয়ার হাউস নামে পরিচিত কারণ এটি এটিপি আকারে শক্তি উৎপন্ন করে? এটিপির ফুল ফর্ম কি? এটিপির ফুল ফর্ম কি? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি এটা শক্তি উৎপাদন করে থাকে বা এটিপি আকারে শক্তি উৎপাদন করে থাকে কোনটি? অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষের কোষ অঙ্গাণু, যেটা কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর হিসাবে পরিচিত। ভারতের সবচেয়ে উত্তরের বিন্দুর অক্ষাংশ কত? ভারত যে আমাদের দেশ আছে, ভারতটাকে যদি আমরা দেখি 4টে কিন্তু বিন্দুতে আমরা ভাগ করতে পারি। ভারতের উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু এবং পূর্বতম বিন্দু এবং আরেকটা হচ্ছে পশ্চিমতম বিন্দু হিসাবে 4টেতে আমরা ভাগ করতে পারি। তো এই যে ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত? যখন আমরা উত্তর দক্ষিণে বিভাজন করব তখন কি আসবে? অক্ষাংশর হিসাব আসবে। আর যখন পূর্ব পশ্চিমে বিভাজন করব তখন দ্রাঘিমাংশর হিসাবটা আসবে, কারণ দ্রাঘিমাংশ কিন্তু আমাদের পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রেখেছে। তো আমরা যখন পূর্ব পশ্চিম দৈর্ঘ্য বা পূর্ব পশ্চিমের বিন্দু বার করব তখন কিন্তু দ্রাঘিমার ব্যবহার করব। সো এখানে দেখো ভারতের উত্তরতম বিন্দুটা 37°6' উত্তর 6' উত্তর অক্ষরেখায় অবস্থিত। এটা হচ্ছে উত্তর অক্ষ রেখাতে অবস্থিত আছে। কি বলা হচ্ছে? 37°6' উত্তর অক্ষরেখা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। চলো একটা ম্যাপের বিষয়ে আমরা বুঝি বা একটা ম্যাপের মাধ্যমে আমরা বুঝে দেখি। উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার হচ্ছে কতটা? ৩,২১৪ কিমি। এই যে উত্তর আছে, এখানে উত্তর একদমই ম্যাপের উপরের দিকটা উত্তর হয়, আর দক্ষিণ মানে হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড বা মেনল্যান্ড। এছাড়া আরো একটা ল্যান্ড আছে, এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি লাল কালির মার্ক করেছি। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও একটা বিন্দু থাকে, ওটা নিয়ে পরে আসছি। উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত ভারতের? ৩,২১৪ কিলোমিটার ভারতের বিস্তার উত্তর দক্ষিণে, এবং পূর্ব পশ্চিমে
এইটা হচ্ছে পূর্বতম বিন্দু, এখানে পূর্বতম বিন্দু, আর এটা পশ্চিমতম বিন্দু। পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার কতটা? অ্যান্সার হচ্ছে 2933 কিলোমিটার। ম্যাপটাতে তোমরা ভালো করে কিন্তু দেখতে পারো। এছাড়া দেখো ডিয়ার স্টুডেন্টস, মূল ভূখণ্ডে বা ভারতের মূল ভূখণ্ড যেটা আছে এটা হচ্ছে মেনল্যান্ড। দ্বীপপুঞ্জতা কিন্তু মূল ভূখণ্ডের মধ্যে আসে না। আন্দামান নিকোবর বা লাক্ষাদ্বীপ এটাকে মূল ভূখণ্ড ধরা হয় না। মূল ভূখণ্ড মানে হচ্ছে যেটাই গ্রে কালারের ভারতের ম্যাপ আছে এটা। তো মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? এটা। এই দক্ষিণতম বিন্দুটা 8 ডিগ্রি 4 মিনিট 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখায় অবস্থিত। তো ভারত কিন্তু অক্ষরেখার উত্তর দিকে আছে। তো এই বিন্দুটার নাম হচ্ছে কন্যাকুমারী। এই বিন্দুটাতে কি আছে? কন্যাকুমারীতে অবস্থিত আছে এই বিন্দুটা 8 ডিগ্রি 4 মিনিট। এখান থেকে যদি আমরা উত্তরের দিকে যাই, যত উপরে যাব তত উত্তরে যাচ্ছি এই দাগ বরাবর। উত্তরতম বিন্দুটা কি আমাদের ভারতের? অ্যান্সার হচ্ছে এই 37 ডিগ্রি 6 মিনিট। একটু আগে আমরা উত্তর করলাম, এটা হচ্ছে ইন্দিরা কল, যেটা ভারতের উত্তরতম বিন্দু। ইন্দিরা কল এটা ভারতের উত্তরতম বিন্দু। এছাড়া ভারতের যদি আমরা দক্ষিণে পরিসীমা দেখি, মানে একদমই দক্ষিণতম বিন্দু যদি দেখা যায়, ভারতের একদমই দক্ষিণতম সীমা সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা, যেটা কন্যাকুমারীতে আছে। আর পুরো ভারতীয় ভূখণ্ডের মূল ভূখণ্ড সহ দ্বীপপুঞ্জ সহ সব মিলিয়ে যদি বলা হয়, তাহলে ভারতের একদমই দক্ষিণতম বিন্দু হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটাকে কি বলা হয়? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টটা কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই স্থানে কিন্তু অবস্থিত আছে ইন্দিরা পয়েন্টটা। এরপরে পশ্চিমে, ভারত পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে যত আমরা এদিকে যাব, তত 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাতে গিয়ে আমরা কিন্তু বেঁধে যাব। তো এখানে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা, এটা হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু। এটাকে বলা হয় গুহার মটর। গুহার মটর এটা হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু, গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থিত আছে। এছাড়া ভারতের পূর্বতম বিন্দু 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা। তো এখনো কিন্তু পূর্ব দ্রাঘিমাতেই আছি আমরা। তো পূর্ব দ্রাঘিমা এটা কোথায়? এখানে অরুণাচল প্রদেশে কিবিথুতে অবস্থিত আছে। তো কিবিথু এটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করব। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, ভারত কোন গোলার্ধে আছে? তো দ্রাঘিমা এবং অক্ষরেখা অনুসারে যদি আমরা দেখি, ভারত অক্ষরেখা অনুসারে দেখো উত্তর অক্ষরেখাতে আছে, আর দ্রাঘিমা অনুসারে পূর্ব দ্রাঘিমাতে কিন্তু সর্বদা থাকছে। তো ভারত উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু অবস্থিত আছে। ডেয়ার স্টুডেন্টস, যারা রেল এসএসসির জন্য এছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা গুড নিউজ। আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের TWS একাডেমি বলে যে অ্যাপ আছে, সেখানে তোমরা কিন্তু দুর্দান্ত ক্লাস করতে পারবে আমাদের কাছ থেকে, একদমই বেসিক থেকে। তার জন্য সেখানে তোমাদের নমিনিয়াল একটা ফিস পে করে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আজ থেকেই ক্লাসের কিন্তু মজা নিতে থাকো। চলো পরের প্রশ্ন, রাইবোজোমকে আবিষ্কার করেন? রাইবোজোম হচ্ছে একটা কোষ অঙ্গাণু। এটা আবিষ্কার করেছিলেন জর্জ প্যালাডি। আচ্ছা, রাইবোজোমের কাজ কি বলো তো দেখি? রাইবোজোম এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। ওকে, প্রোটিন সংশ্লেষ করা, এটাকে কিন্তু আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলে থাকি। এরপরে দেখো, মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান বা ডান্ডি যাত্রা কবে শুরু হয় মহাত্মা গান্ধীর? এটা আজকে হোমওয়ার্ক থাকবে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে। মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রা কবে শুরু হয়েছিল? প্রতিহার বংশের সর্বকালের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রতিহার বংশ 8ম শতাব্দীতে বা 8 শতকে উত্তর পশ্চিম ভারতে বা বিশেষ করে উত্তর ভারতে এটা শাসন করেছিল। এটাকে গুর্জর প্রতিহার বংশ বলা হয়।
ওকে, তো গুর্জর প্রতিহার বংশ যেটা, এই প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা মিহির ভোজ, এবং যিনি প্রতিষ্ঠাতা কে ছিল বলতো? প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাগভট্ট। ওকে, প্রথম নাগভট্ট তিনি ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার। নেক্সট কোশ্চেন। নেক্সট ইজ, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সবচেয়ে বেশি? লাক্ষাদ্বীপে শিক্ষার হার সব থেকে কিন্তু বেশি আছে, সব থেকে শিক্ষার হার বেশি লাক্ষাদ্বীপে। আর যদি রাজ্যের কথা বলা হয় তাহলে কেরালা রাজ্যে শিক্ষার হার সব থেকে বেশি। কপার সালফেটের জলীয় দ্রবণ ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? কপার সালফেট, তাই না? কপার সালফেট, বলো তো দেখি কপার সালফেটকে আমরা ব্যবহারিক নাম কি নামে ডেকে থাকি? এটাকে কি বলা হয় কপার সালফেটটাকে? কপার সালফেটের সংকেত হচ্ছে CuSO4। CuSO4 কে আমরা কি বলে থাকি? এটাকে তুঁত বলা হয়, এটাকে তুঁত বলা হয়, আমরা বলে থাকি তুঁত ব্যবহারিক ভাষাতে, বা এটাকে সাধারণ ভাষাতে বলা হয়। তো এই কপার সালফেট এটা লিটমাসে বা লিটমাসকে প্রভাবিত করে না। নীল লিটমাস লাল হয়ে যায়, এখানে লাল ও নীল লিটমাস উভয়কেই প্রভাবিত করে, লাল লিটমাস নীল হয়ে যায়। কি হয় এক্ষেত্রে? কপার সালফেটের ক্ষেত্রে নীল লিটমাস যেটা হয়ে থাকে, লিটমাস পেপার, সেটা লাল হয়ে যায়। গুড। এর পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গাঙ্গেয় ডলফিন। বেদে ফিরে চলো ডাক দিয়েছিলেন কে? কে বলেছিলেন ব্যাক টু ভেদাস বা বেদে ফিরে চলো? বেদে ফিরে চলো এই কথাটি বলেছিলেন দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল? দয়ানন্দ সরস্বতী। ইনি বলেছিলেন বেদে ফিরে চলো। ভারতীয় অর্থনীতির প্রাথমিক খাত কোনটি? কোনটি প্রাইমারি সেক্টর বা প্রাথমিক খাতের মধ্যে পড়ে? তথ্য প্রযুক্তি, কৃষি, শিল্প, নাকি সেবা বা পরিষেবা, যাই হোক, কোনটি এখানে অর্থনীতির প্রাথমিক খাত? প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে কোনটি? কৃষি। আর এই প্রাইমারি সেক্টরে কৃষির সঙ্গে এর সাথে ভারতের বেশিরভাগ জনগণ যুক্ত। ওকে, সব থেকে বেশি পরিমাণে জনগণ কোন সেক্টরের সাথে যুক্ত? প্রাথমিক খাতের সাথে যুক্ত বা কৃষি ক্ষেত্রের সাথে যুক্ত। ক্রোমোজোম কোথায় উপস্থিত থাকে? দ্রুত। ক্রোমোজোম কোথায় উপস্থিত থাকে? নিউক্লিয়াসে উপস্থিত থাকে। কোষের নিউক্লিয়াসকে আমরা বলে থাকি কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কি বলা হয়? এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক। ওকে, আচ্ছা, নিউক্লিয়াস কে আবিষ্কার করে? নিউক্লিয়াস কে আবিষ্কার করে? বলে ফেলো সকলে, কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিলেন কোষের নিউক্লিয়াস। তো সেই
কোষের নিউক্লিয়াসে আমরা ক্রোমোজোম দেখতে পাই। রামদাস কাটারি কোনটির সাথে যুক্ত ছিলেন? রামদাস কাটারি ভারতীয় রেল, ভারতীয় বিমান, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সড়ক কিসের সাথে যুক্ত ছিলেন রামদাস কাটারি? ইনি ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন চিফ। ভারতীয় নৌবাহিনীর প্রথম যদি আমরা দেখি ভারতীয় চিফ যিনি ছিলেন তিনি হচ্ছেন রামদাস কাটারি স্বাধীন ভারতে। বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কোন ইউরোপিয়ানরা ভারতে এসেছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতে কিন্তু প্রচুর বৈদেশিক শক্তি বিভিন্ন সময় আক্রমণ করেছিল, কিন্তু বাণিজ্যের উদ্দেশ্যে ইউরোপিয়ান শক্তিদের মধ্যে কারা প্রথম ভারতে এসেছিল? পর্তুগিজরা এসেছিল 1498, সেই আইকনিক 1498 সালে ভারতে এসেছিল তারা। সম্প্রতি প্রয়াত ডক্টর রাজাগোপাল চিদম্বরম নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ডক্টর রাজাগোপাল চিদম্বরম। ইনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? ইনি ছিলেন ভারতের একজন পরমাণু বিজ্ঞানী যিনি ভারতের প্রথম পরমাণু টেস্ট পোখরান 1 সেখানে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ডক্টর রাজাগোপাল চিদম্বরম তিনি একজন ভারতের পরমাণু বিজ্ঞানী ছিলেন। প্রতি বছর কোন তারিখে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালিত হয়ে থাকে? নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বা দক্ষিণ আফ্রিকার বর্ণ বিরোধী আন্দোলনের প্রধান কিন্তু একজন নেতৃত্ব, যিনি প্রথম তিনি কিন্তু বিদেশি হওয়ার সত্ত্বেও ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, দুজন বিদেশি হওয়ার সত্ত্বেও ভারতরত্ন পেয়েছেন, একজন হচ্ছে পাকিস্তানের খান আব্দুল গফফর খান, আর নেলসন ম্যান্ডেলা তিনিও পেয়েছেন। তো এই নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? 18 জুলাই তার জন্মদিন, এই দিনে পালন করা হয়ে থাকে নেলসন ম্যান্ডেলা দিবস। আচ্ছা, মনে রাখবে এই দিবস প্রথম পালিত হয়, এই দিবসটি প্রথম পালিত হয় কবে জানো? 2009 সালে প্রথম নেলসন ম্যান্ডেলা দিবস পালিত হয়েছিল 2009 সালে। কারা পালন করে থাকে বিভিন্ন দিবস? কারা ঘোষণা করে থাকে? ইউএনও বা জাতিপুঞ্জ ঘোষণা করে থাকে। স্বামী বিবেকানন্দের আসল নাম কি? স্বামী বিবেকানন্দ, তার জন্মদিন কয়েকদিন আগে পার হয়ে গেছে না, 12 জানুয়ারি তার জন্মদিন। তো তার জন্মদিনে আমরা একটা দিবস পালন করে থাকি। কি দিবস বলো তো দেখি? জাতীয় যুব দিবস বা ইউথ ডে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে। তার প্রকৃত নাম বা বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ভারতের প্রথম মহিলা ক্রিকেট অধিনায়ক কে? ভারতের প্রথম মহিলা ক্রিকেট অধিনায়ক কে ছিলেন? ভারতের প্রথম মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন শান্তা রঙ্গস্বামী। আর পুরুষ দলের কে ছিল বলো তো দেখি? পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটে প্রথম ক্যাপ্টেন কে ছিল? এনিবডি? ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে ছিল? CK নাইডু ভারতের প্রথম পুরুষ ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল। ওকে, আচ্ছা, এখানে মনে রাখবে মিতালি রাজ তিনি কিন্তু অনেকটা লং টার্মের বা অনেক সময়ের ধরে তিনি ভারতের অধিনায়কত্ব পালন করেছিলেন। 2003 থেকে প্রায় 2021 সাল পর্যন্ত, 21-22 সাল পর্যন্ত তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। এছাড়া বর্তমানে যিনি আছেন হরমনপ্রীত কৌর, ইনি কিন্তু বর্তমান ক্যাপ্টেন মহিলা ক্রিকেট দলের। মহিলা ক্রিকেট দলের বর্তমান পার্মানেন্ট ক্যাপ্টেনকে হরমনপ্রীত কৌর। নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য নয়? স্থলবেষ্টিত রাজ্য নয় কোনটি?
মানে কিছু কিছু রাজ্য আছে যেগুলোর কোনো আন্তর্জাতিক সীমানা নেই, মানে আন্তর্জাতিক কোনো দেশের সাথে সীমানা নেই, তারপরে কোনো তোমার হচ্ছে জলভাগের সাথেও সীমানা নেই, এমন দেশগুলির মধ্যে কোনটি এমন দেশ নয়? কর্ণাটক এমন দেশ নয়। কর্ণাটকের আরব সাগরের সঙ্গে সীমানা আছে। কর্ণাটক একটি স্থলবেষ্টিত দেশ নয়, এটা একটু, মাফ করবে, একটি রাজ্য নয়, এটা উপকূলীয় রাজ্য। আমাদের ভারতে যদি আমরা স্থলবেষ্টিত মানে চারিদিকে স্থলভাগ দ্বারা ঘিরে থাকে এমন রাজ্য দেখি, তেলেঙ্গানা আছে, হরিয়ানা আছে, ছত্তিশগড় আছে, এছাড়া মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলো কিন্তু ভারতের কিছু স্থলবেষ্টিত রাজ্য। ওকে। ও আরেকটা রাজ্য লেখা নেই, ঝাড়খণ্ড আছে। ঝাড়খণ্ড রাজ্যটাও কিন্তু স্থলবেষ্টিত রাজ্য। বর্তমানে আমেরিকার বৃহত্তম শহরের নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের সব থেকে বড় শহরের নাম কি? আচ্ছা, শুধু আমেরিকার নয়, পুরো বিশ্বের, পুরো বিশ্বের বৃহত্তম শহর কোনটি বলো তো দেখি? পুরো বিশ্বের বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক শহর। পুরো বিশ্বের মধ্যে আয়তনে, অর্থাৎ এরিয়া ওয়াইজ পুরো বিশ্বের বৃহত্তম শহর নিউ ইয়র্ক শহরটা। আর ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার রাজধানী। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। শেষ করি তাহলে আজকের ক্লাসটা এখানে। ভালো থাকবে সকলে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।